ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 5-এর লাস্ট যে এটা আমরা ডিসকাশন আমাদের 5 নম্বর চ্যাপ্টারে লাইন ভিত্তিক। এর আগে প্রতিটা লাইন ধরে তোমাদের বলে দিয়েছি কি ধরনের প্রশ্ন আসতে পারে, বলে দিয়েছি কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেবো সেগুলোও বলে দিয়েছি। ঠিক আছে, প্রতিটা ভিডিও প্লেলিস্টে পাবে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। এখনের পার্টে আমরা অনুশীলনী সলভ করব। ঠিক আছে, হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো সলভ করব। আর আমরা লাস্ট একটা পাতাই পড়া আমাদের বাকি আছে, সেই পড়াটাও আমরা করব। ঠিক আছে, লাইন ভিত্তিক পড়াটা অবশ্যই দেখবে, তাহলে ভেতর থেকে যে কোনো বড় প্রশ্ন দিলে নিজেরাই লিখতে পারবে। কেননা কি ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে লিখবে সেটা আমি ডিসকাশন করে দেবো। ওকে, শুরু করা যাক। কি বলেছে দেখো, এতটা পর্যন্ত আমরা মহাবিদ্রোহ পর্যন্ত সবকিছু পড়ে নিয়েছিলাম। এবার কি দিয়েছে আমাদের, টুকরো কথা দিয়েছে বাহাদুর শাহ জাফরের বিচার। এটা একটু নিজেরা পড়ে নিও, আমি একটু বলে দিই। ঠিক আছে, দেখো আমাদের বেসিক্যালি আমাদের জানতে হবে হচ্ছে যে বাহাদুর শাহ জাফরের বিচার সম্পর্কে। এটা কিন্তু প্রশ্ন আসে যে মুঘল সম্রাট বাহাদুর শাহর বিচার সম্পর্কে লেখো। তো আমরা কি বলতে পারি সাধারণত, না 1857 খ্রিস্টাব্দে। এটা পড়ে নিয়ে আমি একটু ডিসকাশন করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা যেটা আমরা মহাবিদ্রোহ বলে থাকি, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন, না দ্বিতীয় তোমার বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, তিনি দিল্লির যে লালকেল্লা, সেই লালকেল্লার দেওয়ান খাসে বসে নিজের শাসন কার্যটা পরিচালনা করতেন। ওকে, এবার সিপাহী বিদ্রোহ শুরু হলে বিদ্রোহীরা কি করে, না মুঘল সম্রাটকে তাদের নেতা বলে ঘোষণা করে দেয়। তখন তার যথেষ্ট বয়স হয়েছিল। ওকে, এবার সিপাহী বিদ্রোহের দমনের পরে আমরা বলতে পারি সিপাহী বিদ্রোহ দমনের পরে ব্রিটিশ সেনারা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে বন্দি করে এবং তার বিচার করা শুরু করে। লালকেল্লায় 1857 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারি ছিল সেটা, বাহাদুর শাহ জাফরের বিচারের জন্য আদালত বসে এবং বিচারের আগে 82 বছরের যে মুঘল সম্রাট ছিলেন দেওয়ান-ই-খাসের বাইরে প্রায় 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। কি বললাম, বিচারের আগে তার বয়স তখন 82। তো সেই একজন বয়স্ক ওরকম ব্যক্তি বা সম্রাটকে দেওয়ানি-খাসের আগে কি করা হয়, না 1.5 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর তাকে ভেতরে ডেকে একটি সাধারণ আসনে বসিয়ে বিচার শুরু হয়। ঠিক আছে, দীর্ঘ সময় ধরে চলা এই বিচারে সাক্ষীদের জেরা করার যে সুযোগ, সেই সুযোগ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে দেওয়া হয়নি। ঠিক আছে, যে যারা সাক্ষী দিয়েছে সেই সাক্ষী যে সত্যি কথা বলছে তাকে তো জেরা করতে হবে। তো জেরা করার সুযোগ দ্বিতীয় শাহ যে জাফর, বাহাদুর শাহ জাফর, তাকে কিন্তু দেওয়া হয়নি। সম্রাট বাহাদুর শাহ জাফরকে দোষী সাব্যস্ত করে 1858 খ্রিস্টাব্দে 29শে মার্চ যে বার্মা ছিল, সেই বার্মার রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। ঠিক আছে, মনে থাকবে 1858 খ্রিস্টাব্দে 21শে মার্চ বার্মার রেঙ্গুনে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। ওকে, বোঝা গেল। তাহলে বাহাদুর শাহ জাফর সম্বন্ধে আমরা এটা জানলাম। ওকে, এবার কি বলেছে দেখো, বলেছে আর এখানটা সিপাহী বিদ্রোহের এটা একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট পরে আমি এখানটা একটু যাব, রানীর কথা বলেছে, একটু ব্রিটেনের রানীর সম্পর্কে বলবো, এখানটা একটু বলে দিই। বলছে কিন্তু সমস্ত দমন পীড়ন সত্ত্বেও বিদ্রোহ থেমে যায়নি। 1889 খ্রিস্টাব্দে গোড়ার দিকে ব্রিটিশ সেনারা উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন অংশে বিদ্রোহীদের হারিয়ে দেন। বস্তুত ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহীরা অসম যুদ্ধ চালিয়েছিল। বিদ্রোহীদের না ছিল যথেষ্ট সম্পদ, না ছিল যথেষ্ট লোকবল, তাছাড়া তাদের অস্ত্র ও নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। আমি তোমাদের এর আগের পারে ডিসকাশন করেছিলাম যে কেন ব্যর্থ হয়েছিল মহাবিদ্রোহ, কেন ব্যর্থ হয়েছিল, তখন আমাদের এটাই আলোচনা করতে হবে। ঠিক আছে, এবার আমি একটু আলোচনা করব কি না, আমরা একটু আলোচনা করব হচ্ছে এইটা। ঠিক আছে, রানী ভিক্টোরিয়া। দেখো আমরা এখানটা কি জানতে পাচ্ছি, না আমরা জানতে পাচ্ছি যে রানী ভিক্টোরিয়া এই সময় ঘোষণাপত্র একটা চালু করেছিলেন। মহারানীর ঘোষণাপত্রটা কি, না 1857 খ্রিস্টাব্দে, একটু টুকরো কথা এটা পড়ে নিও, আমি একটু বলে দিচ্ছি। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া পক্ষ থেকে একটা ঘোষণা জারি করা হয়। কি ঘোষণা জারি করা হয়, না
এখানে বলা হয়েছিল, বেসিক্যালি এটা এলাহাবাদের এক দপ্তরে বা দরবারে এটা ঘোষণাপত্রটা পেশ করেছিল হচ্ছে লর্ড ক্যানিং, এটা পেশ করেছিল। বলা হয়েছিল কি না, সত্যবুলভ নীতির অবসান হবে, দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। ক্লিয়ার? এটা কে বলেছিল? মহারানী জানিয়েছিল। নেক্সট কি বলেছিল না, যোগ্যতা অনুসারে ভারতীয় সরকারি পদে নিয়োগ করতে হবে, ধর্ম বর্ণ জাতিভেদ মানে জাতি বিভেদ এক্ষেত্রে বাধা পাবে না, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে জয়েন করতে পারবে চাকরিতে, সরকারি পদে আর কি। ওকে, ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না। কি বললাম? ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না, দেশীয় রাজাদের সঙ্গে পূর্ব সম্পাদিত চুক্তি যেটা হয়েছিল সেটা কিন্তু থাকবে। দেশীয় রাজাদের সঙ্গে ইংরেজদের যেটা চুক্তি হয়েছিল সেটা থাকবে, ইংরেজরা আর নিজেদের রাজত্ব বিস্তার করবে না। ওকে, সরকার ভারতীয়দের ধর্ম সামাজিক রীতিনীতিতে কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না। মানে খুব সুন্দরভাবে ঘোষণাপত্র রানী ভিক্টোরিয়া কিন্তু পেশ করেছিলেন। এই ঘোষণাপত্রটা আপাত দৃষ্টিতে বেসিক্যালি উদার মনে হয়েছিল আমাদের সকলের, কিন্তু বাস্তবে কিন্তু সেটা ছিল না। ওকে, এর ফলে ভারতে আরেকটা নতুন যুগের সূচনা হয়েছিল, সেটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। তো যাই হোক, ঘোষণাপত্রটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হল। মানে আমরা বলতে পারি যে এই ঘোষণাপত্রের মূল উদ্দেশ্যই ছিল যে ভারতীয় যারা ছিল তাদের অনুগত্যটা অর্জন করা, ঠিক আছে? কিন্তু পরে সেটা কিন্তু যে কমিটমেন্ট হয়েছিল সেটা প্রপারলি ফুলফিল হয়নি। তো যাই হোক, এই ছিল আমাদের আলোচনা। এখানে বড় প্রশ্ন অনেক আসে, প্রচুর বড় প্রশ্ন পাবে, আমি বলেছি। ছোট প্রশ্ন প্রচুর আসে, প্রশ্ন উত্তর অলরেডি আমি দেখিয়ে দেবো। বড় প্রশ্ন কি কি আসে আমি অলরেডি বলেছি। একবার দু একটা প্রশ্ন বলে দিই যেগুলো ইম্পর্টেন্ট। যেমন ধরুন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণ কি ছিল বা প্রত্যক্ষ কারণ কি ছিল, এটা কিন্তু পরীক্ষায় আমাদের এসে থাকে, এবং কিভাবে লিখবে আমি ডিসকাশন অলরেডি করে দিয়েছি, ঠিক আছে? মহাবিদ্রোহের যে অর্থনৈতিক কারণগুলো সেটা কি ছিল, খুব ইম্পর্টেন্ট, এটাও আমি ডিসকাশন করে দিয়েছি তোমাদের। এছাড়া যে ফরাজি শব্দের অর্থ কি, এই আন্দোলনের গুরুত্ব কি ছিল, ঠিক আছে, এটাও আমাদের পরীক্ষায় এসে থাকে। বারাসাত আন্দোলনে তিতুমিরের ভূমিকা, তার গুরুত্ব, এটা এসে থাকে। সাঁওতাল যে বিদ্রোহ হয়েছিল সেটা, নীল বিদ্রোহ ইম্পর্টেন্ট, ওয়াহবি আন্দোলনে যেটা সংক্ষিপ্ত বর্ণনা সেটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমাদের আসে। নীল বিদ্রোহ তো আসেই বললাম। তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে কৃষক আর উপজাতিদের বিদ্রোহগুলো হয়েছিল, সেই বিদ্রোহগুলোর কারণ কি ছিল বেসিক্যালি, সেটাও আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো। তারপরে 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলো সীমাবদ্ধতা লেখো, ভারতের বিভিন্ন অঞ্চলের সমাজ সংস্কার আন্দোলনের মৌলিক পার্থক্য আলোচনা করো, পরীক্ষায় আসে এগুলো। তো যে ধরনের প্রশ্ন আসে আমি অলরেডি আলোচনা করেছি, যেগুলো বড় প্রশ্ন বাকি আছে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ডিরোজিওর ভূমিকা, সমাজ সংস্কারে ডিরোজিওর ভূমিকা তো কমন প্রশ্ন, ঠিক আছে, আসেই। তো ডিরোজিওর ভূমিকা এটা আমাদের করতে হবে। ওকে, তারপরে ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কি ছিল, ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলো আলোচনা করো থাকে, ঠিক আছে? সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে কি জানো লেখো, ঠিক আছে? 19বিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সম্পর্কে লেখো। সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহনের যে লড়াই করেছিলেন তার বিবরণী দাও। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। মানে এই ধরনের প্রশ্ন গিজিগিজি থাকে, এই চ্যাপ্টারে প্রচুর প্রচুর প্রশ্ন আসে। ওকে, এখন আমরা একটু অনুশীলনীর প্রশ্নগুলো দেখব, ছোট প্রশ্নগুলো কি আছে একটু সবার আগে শুরু করি। তাহলে দেখো এখানে কি দিয়েছে, একটু বড় করে দিই। বলছে কি সবার প্রথমে না, বলছে হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। তাহলে হিন্দু প্যাট্রিয়ট দিয়েছে, বাহাদুর শাহ জফর দিয়েছে, রাজা রামমোহন রায় দিয়েছে, বিজয় কৃষ্ণ গোস্বামী সাঁওতাল বিদ্রোহ, এদিকে আমাদের দিয়েছে শেষ মুঘল সম্রাট, সতীদাহ বিরোধী আন্দোলন, আচ্ছা, ব্রাহ্ম সমাজ, সিধু কানু, নীল বিদ্রোহ, ঠিক আছে? তাহলে সবার প্রথমে একটু বড় করি। আচ্ছা, সবার প্রথমে তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে হিন্দু প্যাট্রিয়টটা আমরা দেব হচ্ছে নীল বিদ্রোহ। আমি এখানে 1 2 3 4 করে দিই, 3 4 5। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট এটা হবে হচ্ছে নীল বিদ্রোহ, এক একটা করব। নেক্সট হচ্ছে বাহাদুর শাহ জফর আমরা করব শেষ মুঘল সম্রাট, এটা 2 নম্বর।
নেক্সট পরেরটা বলেছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সতীদাহ বিরোধী আন্দোলন করব, এটা 3 নম্বরেরটা। নেক্সট পরেরটা দিয়েছে হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী। বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজ করব, 4 নম্বরেরটা। নেক্সট আমাদেরটা বলেছে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কি করব, সিধু কানু, এটা 5 নম্বর। তার মানে এদিকের সঙ্গে এদিকে মেলালাম কিন্তু আমি। ওকে, কি দেখতে পেলাম আমরা? সবার আগে হিন্দু প্যাট্রিয়ট, এটা আমরা করলাম নীল বিদ্রোহ। বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফর আমরা করলাম হচ্ছে শেষ মুঘল সম্রাট। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা, সতীদাহ বিরোধী আন্দোলন। আচ্ছা, নেক্সট বিজয়কৃষ্ণ গোস্বামী, এটা করলাম ব্রাহ্ম সমাজ। আর নেক্সট হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, এটা করলাম সিধু ও কানু। হলো, বোঝা গেল? নেক্সট পরেরটায় চলে যাব। পরেরটা আমাদের কি দিয়েছে? বলেছে বেমানান শব্দ খুঁজে বার করো। আচ্ছা, ভালো কথা। বলছে পণ্ডিত রমাবাই, ওকে, বেগম রোকায়া, ঠিক আছে। নেক্সট বলেছে ভগিনী শুভলক্ষ্মী, ঠিক আছে। নেক্সট হচ্ছে রানী লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই এটা। নেক্সট বলেছে আত্মারাম পাণ্ডুরম, ওকে, মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে। জ্যোতিরাও ফুলে, ওকে। বীরেশলিঙ্গম পাণ্ডুলু, বীরেশলিঙ্গম পাণ্ডুলু এটা আমরা অট করব। ওকে, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতী করব। নেক্সট বলেছে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির নাকি মঙ্গল পাণ্ডে, এটা তিতুমির করব। ঠিক আছে, দেখে নিয়েছো? তাহলে এটা কেন হয়েছে এটা বুঝতে পেরেছো তো তোমরা? অলরেডি আমি যারা পড়িয়েছি তোমাদের চ্যাপ্টারগুলো, তাহলে বোঝার কথা, সেটা আমি ডিটেলসে ডিসকাশন করলাম না। একটু বলে দিই তাও। দেখো, বাহাদুর শাহ, এইটা বাহাদুর শাহ জাফর, তারপরে নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, এরা কি সিপাহী বিদ্রোহ করেছিল না? সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। বাট তিতুমির হচ্ছে নীল বিদ্রোহ, বা যেটা আমরা ওয়াহাবি আন্দোলন পড়লাম সেটার সঙ্গে যুক্ত ছিল। নেক্সট দেখো, এটা প্রথমেরগুলো দেখো, পণ্ডিতা রামাবাই, ঠিক আছে, এরা যারা ছিল, এদের কথা যেটা আছে, ওনারা কি ছিল না, এরা হচ্ছে নারী শিক্ষা যাতে করা হয়, দেওয়া হয়, তাদের সেই বিষয়ে তারা কথা বলেছিলেন, বা সেই তার সঙ্গে যুক্ত ছিল। ওকে, বাট রানী লক্ষ্মীবাই কি করেছিল না, সিপাহী বিদ্রোহের সময়, মহাবিদ্রোহের সময় তিনি আন্দোলন, একজন রানী ছিলেন, তিনি আন্দোলন করেছিলেন। আন্দোলন মানে কি, যুদ্ধ করেছিলেন ইংরেজদের সঙ্গে, এবং যথেষ্ট মানে মহিষী মহিলা বলতে পারি আমরা, যথেষ্ট নিজের প্রাণ পর্যন্ত দিয়েছিলেন। নেক্সট কি বলেছে দেখো, পরেরটা দেখো, পরেরটায় এই যে আত্মারাম পাণ্ডুলম, তারপরে মহাদেব গোবিন্দ রানাডে, এরা যেগুলো দেখতে পাচ্ছি, এরা কি না, এরা হচ্ছে সমাজ সংস্কারক ছিলেন। ইনিও সমাজ সংস্কারক ছিলেন, দুজনেই সমাজ সংস্কারক। বাট বীরেশলিঙ্গম ছিল দক্ষিণ ভারতের, আর এরা ছিল হচ্ছে পশ্চিম ভারতের সমাজ সংস্কারক, সেজন্য বীরেশলিঙ্গমটা আমরা দাগ দিয়েছি। নেক্সট কি বলেছে, অলরেডি আমি পড়িয়েছি, এই চ্যাপ্টারটা পড়িয়েছি, তোমরা যারা কন্টিনিউ দেখেছো বুঝতে পারছো। নেক্সট হচ্ছে রামমোহন, দেবেন্দ্রনাথ ঠাকুর আর কেশবচন্দ্র, আর এখানে দিয়েছে যে দয়ানন্দ সরস্বতী। তো দয়ানন্দ সরস্বতীটা আমি এখানটা কেন দিলাম দেখো, রামমোহন, দেবেন্দ্রনাথ, আর হচ্ছে কে বললাম না, কেশবচন্দ্র, এরা যারা ছিল, এরা যে ব্রাহ্ম সমাজটা আমরা পড়েছি, দেখো এই তিনজনের নাম আমরা পেয়েছি, ব্রাহ্ম সমাজের সঙ্গে এরা কিন্তু যুক্ত ছিল। ঠিক আছে, আর এই যে দয়ানন্দ সরস্বতী যে ছিল, ইনি কে ছিল না, ইনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন আমরা বলতে পারি। তো সেই জন্য হয়ে গেল ক্লিয়ার। তো আমি এখন এতটা পর্যন্তই তোমাদেরকে করালাম। নেক্সট যে পার্টটা হবে, এই 3-4-এর যত প্রশ্ন আছে আমি একটা ভিডিওতে কভার করে দেবো। ঠিক আছে, এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।